চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কাইল্লা রাফি লাইভে এসে সাহায্য চেয়েছে, বরফ চেয়েছে, ঠান্ডা পানি চেয়েছে, অনেক কথাই বলেছে। আমাদের উপর আরো হামলা হওয়ার আশঙ্কা রয়েছে। এলাকাবাসী তারা প্ল্যানিং করে একদম লাইট বন্ধ করে আমাদের উপর হামলা করেছে এবং এখনো পরিস্থিতি বোঝা যাচ্ছে না কি হবে না হবে। এবার এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ যে কথা বললেন সেটা আবার নতুন করে নতুন সংকট তৈরি করতে পারে, কিংবা তিনি বললেন যে আমাদের পরিণতিও ভিপি নূরের মতো হতে পারে। এদিকে আবারও যুদ্ধ শুরু চট্টগ্রাম জুড়ে। দুপুরের পর রণক্ষেত্রে উত্তাল হয়ে উঠল চট্টগ্রাম নগরী। ককটেল বিস্ফোরণ, জারি হলো 144 ধারা। চারিদিক থেকে ঘেরাও করে কলেজ শিক্ষার্থীদের কুকুরের মতো পেটাচ্ছে গ্রামবাসী। এই সকল টোকাইগুলা শিক্ষার্থীর নাম করে যেখানেই মাফ করবে সেখানে আমরা প্রতিহত করব। আমরা যদি প্রতিহত না করি, অন্তত জনগণ যাতে প্রতিহত করে। জনগণ সেটা বুঝতে পেরেছে, সে কারণে জনগণ এখন রাজপথে নেমে গিয়েছে, আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এই সকল কথিত টোকাইগুলোকে যেখানে পাবে সেখানেই গণদোলাই দিচ্ছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের কাঙ্ক্ষিত বিষয়গুলো বুঝতে পারবেন। দর্শক, এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। চট্টগ্রামের ওইখানকার লোকজন ক্ষিপ্ত হয়ে ক্ষুব্ধ হয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিবিরের একাধিক নেতাকর্মীকে বেধড়ক পিটিয়েছে। অনেকের অবস্থা খুবই বাজে, আমরা নিউজ দেখেছি। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কাইল্লা রাফি লাইভে এসে সাহায্য চেয়েছে, বরফ চেয়েছে, ঠান্ডা পানি চেয়েছে, অনেক কথাই বলেছে। সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটে আছেন আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আছেন। আমরা সবাই এখানে আছি। আমাদের উপর আরো হামলা হওয়ার আশঙ্কা রয়েছে। এলাকাবাসী তারা প্ল্যানিং করে একদম লাইট বন্ধ করে আমাদের উপর হামলা করেছে এবং এখনো পরিস্থিতি বোঝা যাচ্ছে না কি হবে না হবে। কিন্তু আমাদের এখন আত্মরক্ষাটা ইম্পর্টেন্ট। আমাদের উপর তারা বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করছে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা আছেন দ্রুত চট্টগ্রাম মেডিকেল সেন্টারে এবং 2 নম্বর গেটে আছেন। আমাদের এখানে অনেক ভাইরা আহত হয়েছে, অনেকে পানি দরকার এবং আমাদের বরফ দরকার। পানি, বরফ এবং পরিবহন দরকার। আমাদের এখানে পরিবহনের সংকট আছে, পানি দরকার, বরফ দরকার। আর কেউ যদি উপর মহলে যোগাযোগ করতে পারেন। আমাদের বিশ্ববিদ্যালয় এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ নাই। বিদ্যুতের জন্য আমরা পুরা ক্যাম্পাস অন্ধকার। এখানে যে কোনো কিছু হইতে পারে এখন। তো আপনারা প্রত্যেকের জায়গা থেকে আসুন, আমরা এগিয়ে আসুন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছেন সবাই আসেন। পাশাপাশি আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। আমার কবিসি এডমিনের সাথে কথা হয়েছে, কিন্তু ডক্টর একজনকে এখন আমরা পাই নাই এখন পর্যন্ত। আমি পুলিশের সাথে কথা বলেছি, আটাদারি জানাই, কিন্তু পুলিশ রেসপন্স করে নাই। শিবিরের মাসনুন নামে একটা ছেলেকে বেধড়ক কুপানো হয়েছে। কুপানোর পর তার অবস্থা খুব বাজে এবং যে অঞ্চলে এদেরকে পেটানো হয়েছে সেই অঞ্চল মোটামুটি আওয়ামী অধ্যুষিত এলাকা। তারা বলতেছে, আমি নিশ্চিত না, তবে যারা পিটিয়েছে প্রত্যেকে এই জুলাই যোদ্ধা, এই জুলাই সন্ত্রাসীদের, এই জুলাই জঙ্গিদের মারাত্মক নির্যাতন সহ করেছে। গত একটা বছর এরা চাঁদাবাজি, দুর্নীতি, ছিনতাই, লুটপাট, চুরি, ডাকাতি সবকিছু করেছে এবং এলাকাবাসী প্রচন্ড লেভেলের অতিষ্ঠ। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরিয়া কিন্তু শহর থেকে একটু ভেতরে, সো ওইখানকার যে স্থানীয় লোকজন এদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে এদের উপর গণধোলাই দিয়েছে, অনেকে কুপিয়েছে, দাবটি দিয়ে মা বোনরা কুপিয়েছে। প্রথমেই বলেছি, পৃথিবীর প্রত্যেকটা পতনের চিত্রনাট্য উত্থানের গল্প দিয়ে অনুপ্রাণিত হয়ে লেখা হয়। এই যে জুলাই জঙ্গিদের উত্থান কিসের মাধ্যমে হয়েছিল, কি দিয়ে হয়েছিল? এই কাইল্লা রাফি, এই ফকিনীর বাচ্চা, এর বাবা, এর দাদা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটায় সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, পড়াশোনা করে এখন সে মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতা করে। আর এই বাচ্চা একদম নিচু জাতের, একদম ফকিন্নি ঘরের সন্তান, কিন্তু এখন 100 কোটি টাকার মালিক। চট্টগ্রামের পোর্ট পুরোপুরি নিয়ন্ত্রণ এই কাইল্লা রাফির। মেসাকারের পর হসপিটালের চিত্র আপনারা একটু দেখেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকালকের এই ঘটনার পর জুলাই যোদ্ধাদের মধ্যে মারাত্মক ভয় আমরা লক্ষ্য করছি। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আওয়ামী লীগকে দোষ দেওয়া হচ্ছে। এরা আওয়ামী লীগ ছাড়া কোনো কথাই বলতে পারে না। এদের বউ যদি প্রেগনেন্ট হয়, এদের মায়ের পেট থেকে যদি বাচ্চা বের হয় এখন এই মুহূর্তে, এরা তাও আওয়ামী লীগকে দোষ দেবে, ছাত্রলীগকে দোষ দেবে। অর্থাৎ এরা আওয়ামী ফোবিয়ায় ভুগতেছে, ছাত্রলীগ ফোবিয়ায় ভুগতেছে। ছাত্রলীগ কিন্তু এখনো মাঠে নামে নাই। যদি কোনো কারণে বাংলাদেশ আওয়ামী লীগ রাস্তায় নামার সুযোগ পায়, যদি বাংলাদেশ সেনাবাহিনী ব্যারাকে ফিরে যায়, এদের কি হবে আমি খালি জাস্ট মাঝে মাঝে ভাবি। এদের ক্ষত বিক্ষত দেহ রাস্তাঘাটে পড়ে থাকবে। এবং এই কাইল্লা রাফি নতুন বিয়ে করছে শুনেছি, দেখেছি।
বউটা থাকবে কিনা জানি না, তবে খুব শীঘ্রই না থাকার সম্ভাবনা বেশি। পরিস্থিতি ঘোলাটে হলে দেখবেন চলে গেছে গোল্ডিগার মাইয়া। তো চট্টগ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এই জুলাই জঙ্গিদেরকে উত্তম মধ্যম দিয়েছেন এবং এদেরকে মারের উপর রাখতে হবে। গতকাল নুরুল হক নূরকে প্যাকেট করে হসপিটালে অ্যাডমিট করেছে, আজকে শিবিরের একটাই করেছে। দুদিন পর দেখবেন লিস্টে হাসনাত সার্জিস আরো চলে আসবে, কোনো সমস্যা নাই। কারণ এই জুলাই জঙ্গিদের সময় শেষের দিকে, কারণ আজ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন একটা মেরুকরণ হতে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। নরেন্দ্র মোদীজি অলরেডি চীনে পৌঁছে গেছেন, চীনে পুতিন, মোদী এবং শি জিনপিং এর সাক্ষাৎ হবে। এই সাক্ষাতের মধ্যে দিয়ে হয়তো বা বাংলাদেশে পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির যে আস্ফালন সেটা চিরতরে মুছে যাবে যতটুকু ধারণা করা যাচ্ছে। যদি ব্রিক্স এর নতুন কারেন্সির ঘোষণা আসে আগামীকাল বা এই সপ্তাহে বা এই মাসের মধ্যে, তাহলে পরে নিশ্চিত থাকেন বাংলাদেশে যে খেলাধুলা করতেছে ইউএসএ, এই খেলাধুলা করবে না, তারা আবার দেখবেন ভারতকে কাছে নেবার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে ডোনাল্ড ট্রাম্প। এটা নিশ্চিত থাকেন। তবে বাংলাদেশের রাজনীতিতে একটা মেরুকরণ হচ্ছে, এটা নিশ্চিত থাকেন। এবং ডক্টর ইউনূসের সময় খুব খুব অল্প দিন আছে, এটা মোটামুটি নিশ্চিত থাকেন। ইউনূসের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আর এই জুলাই জঙ্গিরা এরা কেউ সেফ এক্সিট পাবে না। উপদেষ্টা পরিষদের কিছু অংশ পাবে, ইউনূস পাবে, আর বাদবাকি কোনো ফকিন্নির ছেলে সেফ এক্সিট পাবে না, কাউকে দেওয়া হবে না এবং এদের সর্বোচ্চ শাস্তি হবে। কাইলে রাফিকে আপনারা উত্তম মধ্যম দেন, কারণ এ হচ্ছে একটা উগ্র, একটা সাম্প্রদায়িক উগ্র ব্যক্তিত্ব। এবার এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ যে কথা বললেন সেটা আবার নতুন করে নতুন সংকট তৈরি করতে পারে কিংবা নতুন আলোচনার বিষয় হতে পারে, সেরকমটা মনে হচ্ছে অনেকের। তিনি বললেন যে আমাদের পরিণতিও ভিপি নূরের মতো হতে পারে। তাদের পরিণতি কেন ভিপি নূরের মতো হবে? অনেকেই এনসিপি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছেন যে এখন ভিপি নূর মার খেলেন, এরপরে আমি, এরপরে আরেকজন, এরপরে হাসনাত সার্জিস, এইভাবেই চলতে থাকবে, আমাদেরকে মার খেতে হবে এবং আমাদের পরিণতিও নুরুল হক নূরের মতো হবে। কেন এটা ভাবনায় আসছে? কেন তাদের মনে হচ্ছে যে তাদের পরিণতিও এরকম হবে? নুরুল হক নূরকে কি তাহলে মানে আওয়ামী লীগের পরিকল্পনাতে মারা হলো? সেটা একটা বড় বিষয় যে আওয়ামী লীগ কি এর মধ্যে ঢুকে পড়ে নুরুল হক নূরকে আক্রমণ করলো? ষড়যন্ত্রটা কি আওয়ামী লীগ করছে, নাকি এর ভেতরে অন্য কোনো কারণ রয়েছে? এই ব্যাপারটা আলোচনা হওয়ার পেছনে কারণটা কি? এনসিপির কাছে আবারও মানে টার্গেটের ব্যাপারটা হয়ে দাঁড়াচ্ছে সেনাবাহিনী এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এমন কথাও আলোচিত হচ্ছে তাদের মধ্যে যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাও। তো সেনাবাহিনী ব্যারাকে যদি ফিরে যায়, সত্যি সত্যি যদি এই মুহূর্তে মানে নির্বাচনের আগে ধরে নেওয়া যাক যে এই মুহূর্তে সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেল, তাহলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলার পরিস্থিতি যেদিকে যেতে পারে সেটা মোকাবেলা করার মতো শক্তি কি বর্তমান সরকারের কিংবা পুলিশ বাহিনীর রয়েছে? উত্তর এক কথাই হচ্ছে নেই। কারণেই সেনাবাহিনী এই মুহূর্তে যদি ব্যারাকে ফিরে যায়, ক্যান্টনমেন্টে তারা যদি ফিরে যায়, তাহলে দেশে আর একটা বড় ম্যাসাকার হয়ে যেতে পারে এবং সেই ম্যাসাকারটা বহু পক্ষ নিতে পারে এবং ম্যাসাকারটা ওই পতিত শক্তি আওয়ামী লীগও করতে পারে। তারাও সেনাবাহিনী মাঠে নেই সেই সুযোগটা নিতে পারে। তাহলে যেটা অনেক বড় বিপদ ডেকে আনতে পারে, সেই চাওয়াটা কেন আমরা চাচ্ছি সেটাও একটা বড় প্রশ্ন। আবার যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে কেন নুরুল হক নূরের মতো পরিণতি হাসনাত আব্দুল্লাহদের হবে এমন তাদের মনে হচ্ছে, সেটা ভেবে দেখার মতো বিষয়। আমরা সরকারকেও দেখলাম যে সরকার গতকালকে প্রেস কনফারেন্স করে ঘোষণা করলো যে আজকে থেকে তারা মানে সংলাপ করবে, বিভিন্ন দলের সঙ্গে সংলাপ করবে। যখনই কোনো সংকটের মধ্যে পড়ে সরকার, তখনই রাজনৈতিক দলগুলোকে কাছে টানা, তাদের সঙ্গে আলাপ করা, সংলাপ করা, এই ব্যাপারটা আমরা দেখি। তার মানে হচ্ছে যে এটাকেও একটা বড় রাজনৈতিক সংকট হিসেবেই দেখছে সরকার। এখন এনসিপি যেভাবে সেনাবাহিনীর উপরে দায় চাপাচ্ছে, সরকারের যে বিবৃতি, এটার বিপরীতে সেনাবাহিনীর যে বিবৃতি, আইএসপিআর এবং আর্মি থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, এই বিবৃতিটা কিন্তু মেলে না। অর্থাৎ সেনাবাহিনীর বিবৃতি হচ্ছে যে ওখানে এতটাই খারাপ উদ্ভূত পরিস্থিতি তৈরি করা হয়েছিল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে ইট পাটকেল সহ যেভাবে আক্রমণের চেষ্টা করা হয়েছিল, পরিস্থিতি এতটাই বাজে হয়ে গিয়েছিল যে জোর প্রয়োগ করা ছাড়া কোনো উপায় ছিল না। আবার সরকার নুরুল হক নূরের এই ব্যাপারটা নিয়ে যেভাবে বিবৃতি দিয়েছে, নুরুল হক নূরের দীর্ঘ যে শেখ হাসিনার রাজনীতি বিরোধী কোটা আন্দোলন, তার যে বীরত্ব গাথা, সেই বীরত্ব গাথা উল্লেখ করে এই ব্যাপারের মানে আশু সমাধানের জন্য কথা বলেছে। এনসিপি থেকে বলা হচ্ছে এটা সেনাবাহিনীর কাজ, সেনাবাহিনী এই কাজ করেছে, জড়িতদের শাস্তি দিতে হবে। এই যে বিপরীতমুখী অবস্থান, এই বিপরীতমুখী অবস্থানও কিন্তু সমস্যা সমাধানের পথে অন্তরায় হতে পারে। এখন অনেকেই বলছেন, হাসনাত আব্দুল্লাহ কি বললো একটু জেনে নেওয়া যাক। তিনি বলছেন যে সাবেক ভিপি নুরুল হক নূরের উপর যে আক্রমণ হয়েছে সেটা একটা মেসেজ। তারেক জিয়াকে আমরা দেখেছি মুসলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে, উনাকে নৃশংসভাবে মেরে মাজা ভেঙে দেওয়া হয়েছিল। খালেদা জিয়ার যে পরিণতি হয়েছিল, আমাদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে যদি আমরা এই নিয়ম পরিবর্তন করতে না পারি। নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম আমরা দিয়েছি সংস্কার, এটার জন্য সকলকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। তার মানে হচ্ছে যে তাদের ওই আগের অবস্থানই সেটা হচ্ছে যে
সংস্কার এবং জুলাই সনদ, সংস্কারের প্রেক্ষাপটে যে জুলাই সনদ, সেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করলে এই পরিস্থিতির উত্তরণ ঘটবে। কিন্তু বাস্তবায়নটা কিভাবে সম্ভব? বাস্তবায়ন কি রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে সম্ভব? সম্ভব নয়। বাস্তবায়ন কি সরকারের নির্বাহী আদেশের পক্ষে সম্ভব? মানে নির্বাহী আদেশ দিয়ে সম্ভব? যেমন নির্বাহী আদেশ দিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে কিংবা আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটা কি সম্ভব? সম্ভব না। তাহলে এই জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই সনদের আইনি ভিত্তি যদি দিতে হয় তাহলে সংসদ লাগবে। সংসদের বিকল্প হিসেবে তারা বলছে যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান আনতে হবে, যেটা আবার বিএনপি মানছে না এবং যেটা তারা বলছে যে বাস্তবসম্মত নয়। কিন্তু হাসনাত আব্দুল্লাহ তারেক রহমানের মানে আক্রমণের কথা, তারেক রহমান আহত হয়ে মুসলেকা দিয়ে দেশের বাইরে চলে যেতে বাধ্য হয়েছিলেন, এই কথার মাধ্যমে ইনডাইরেক্টলি কি মানে সেনাবাহিনীকে আবারও খোঁচা মারার চেষ্টা করলেন? সেনাবাহিনীর সঙ্গে এই ঘটনা ঘটেছিল বলে আমরা তখন দেখেছিলাম, জেনেছিলাম। কি বলতে চাইলেন সেটা মানে তিনি পরিষ্কার করেছেন। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির যে চলমান কার্যক্রম, সেই চলমান কার্যক্রম তারা প্রতিষ্ঠিত করতে চায়। তার মানে হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন, সেই বাস্তবায়নে কোনো ধরনের ছাড় না দেয়া, এই ব্যাপারগুলো তার মানে বক্তব্যের মাধ্যমে উঠে এসেছে। এবং তিনি বলেছেন বিগত 17 বছর বিএনপি, জামাত ইসলাম সহ যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে ন্যূনতম কথা বলেছে তাদেরকে বাড়ি থেকে ধরে নিয়ে সেফ হাউস নামে কারাগারে রেখেছে। খুবই ভালো কথা। জামাত ইসলাম সম্পর্কে মানে খুবই ভালো কথা, এই অর্থে বললাম যে সত্য কথা, এটা সত্য কথা। ভালো কথা বললে আবার অন্য ব্যাখ্যা হতে পারে, এটা সত্য কথা। জামাত ইসলামকে সবচেয়ে ভুক্তভোগী উল্লেখ করে তিনি বলেছেন 1971 পূর্ববর্তী সময়ের জন্য জামাত ইসলামের অবস্থান স্পষ্ট করতে হবে, একই সাথে তাদের বিরুদ্ধে যে জুলুম হয়েছে তারও জবাবদিহিতা করতে হবে। সুন্দর অবস্থান। 71-এর কার্যক্রমের জন্য তাদের অবস্থান স্পষ্ট করা যেমন জরুরি, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ যে ব্যবস্থা গ্রহণ করেছিল তাদের নিষিদ্ধ করা, এই ব্যাপারগুলো নিয়েও তিনি কথা বলেছেন। কিন্তু যে ব্যাপারটা তিনি বলছেন যে হাসনাত আব্দুল্লাহ বলেছেন আমাদেরকে এখন বলা হয় নির্বাচন বিরোধী, বিএনপি নির্বাচনের জন্য কথা বলছে, আমরা নির্বাচন সহ আরও দুটোর কথা বলছি। মানে তার যে বক্তব্য, সেই বক্তব্যটাকে তিনি বিএনপিকে আক্রমণ করার চেষ্টাই করেছেন এবং সেনাবাহিনীর ওপরে দায় দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু মুশকিল যেটা হলো সেটা হচ্ছে যে তার এই কথাতে এবং তাদের যে ফেসবুকের লেখালেখি, সেখানে যে কথাটা তারা বলতে চাইছেন সেটা হচ্ছে যে এরপর আমরা মার খাবো। সেখানেই প্রশ্নটা আসছে যে এরপর তারা কেন মার খাবে? নুরুল হক নূরকে তো মানে আওয়ামী লীগ মারেনি, নুরুল হক নূরকে তো পতিত শক্তি ফিরে এসে মারেনি, কিংবা নুরুল হক নূরকে জাতীয় পার্টির কর্মীরাও মেরেছে বলে আমরা ভিডিও চিত্রে দেখিনি। তাদের উপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করেছে এবং লাঠিচার্জে তিনি খুবই বাজেভাবে আহত হয়ে হাসপাতালে গিয়েছেন। তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা পুলিশ এবং আর্মিকে কি তিনি আওয়ামী শক্তি হিসেবে বলতে চাইলেন যে এরপরে মার খাওয়ার ব্যাপার যদি আসে তাহলে আমরা খাবো, এবার নূর খেয়েছে আমরা খাবো? ব্যাপারটা আসলে মেলে না এই কারণেই যে গত 1 বছর ধরে নানাভাবে মবের সংস্কৃতি আমাদের দেশে যেভাবে জেঁকে বসেছে, এই মবের সংস্কৃতি থেকে আমরা বের হতে পারিনি। মবকে নানাভাবে সমর্থন করেছি এবং মবকে নানাভাবে সমর্থন করতে গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যে 24 জুলাই আগস্টে আমাদের আন্দোলনকারীদের যে জনপ্রিয়তা ছিল, যেখানে আকাশচুম্বী জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাই চরমভাবে ভাটা পড়েছে 1 বছর পরে এসে। সেই ব্যাপারে তারা সচেতন না হয়ে নুরুল হক নূরের পরের সিরিয়ালে আমরা মার খাবো, আমাদের দিকে লাঠি ধেয়ে আসছে, এই ব্যাপারগুলো আমার মনে হয় যে সমাজে এক ধরনের কনফিউজিং পরিস্থিতি তৈরি করে, এক ধরনের কনফিউশন তৈরি করে। রাজনীতিবিদদের কাজ তো কনফিউশন তৈরি করা না, রাজনীতিবিদদের কাজ হচ্ছে কনফিউজড হয়ে গেলে, জনগণ কনফিউজড হয়ে গেলে তাদেরকে সঠিক মেসেজটা দিয়ে জনগণকে শান্ত করা, স্থির করা, যেন জনগণের কাছে কোনো ভুল মেসেজ না যায়। এই কথাগুলোর মাধ্যমে আমার মনে হয় জনগণের কাছে ভুল মেসেজ যাচ্ছে। কারণ এদেশের মানুষ জুলাই আন্দোলনের স্টেক হোল্ডারদের, যারা এত বড় কৃতিত্বপূর্ণ বিপ্লব করলো, তাদেরকে মারবে, এটা বিশ্বাসযোগ্য না, এটা হতে পারে না। তাদেরকে কেন মারবে? তারা তো আদরের ধন, তাদেরকে তো বুকে জড়িয়ে নেবে সবাই, এবং বুকে জড়িয়ে নিয়ে সবাই ভালোবাসতে চায়। তবে তাদেরকে সচেতন থাকতে হবে যে সত্যিই যেন জনগণের কাছ থেকে ভালোবাসা পাওয়ার মতো কর্মকাণ্ড ভবিষ্যতেও তারা চালিয়ে যেতে পারে। 1 বছরের মাথায় এসে জনপ্রিয়তায় যে ধস নেমেছে, এই ধস নামার পেছনে কারণ কি সেগুলো চিহ্নিত করে সেই ব্যাপারে ট্রিটমেন্টগুলো তাদেরকে করা উচিত। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, আজকের মতো নিউজটি ছিল এটুকুই। ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।